হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা পদার্থ দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে স্থির তড়িৎ, সেই স্থির তড়িতের যে ধারকত্ব টপিকটা আছে, সেই ধারকত্ব টপিকের যত ধরনের বোর্ড প্রশ্ন আসছে আমি আগামীতে সবগুলো আসলে এই ধারকত্বের উপর ভিডিও বানাবো। তো আমাদের ধারকত্ব টপিকটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা যে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বল নিয়ে যে টপিকটা আছে, তড়িৎ বিভব নিয়ে যে টপিকগুলো আছে পরবর্তীতে, অর্থাৎ আমি এই চ্যাপ্টারটাকে দুইটা পার্টে বিভক্ত করছি। একটা হলো আমাদের ধারকত্ব আর আরেকটা হলো যে তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বল, এই দুইটা পার্ট। তো এখন আমরা এই যে প্রথম অংশে আমরা আসলে প্রথম অংশের সব ভিডিওতেই তোমরা পাবা যে ধারকত্ব যে টপিকটা আছে, সেই ধারকত্ব টপিকটা থেকে যতগুলো বোর্ডে আর কি কোশ্চেন আসছিল সব কোশ্চেনগুলো সমাধান করব উইথ বেসিক সহ। তো দেখো, তেমনই আজকে আমরা উদাহরণস্বরূপ একটা বোর্ড প্রশ্ন নিয়েছি। সে বোর্ড প্রশ্নটা হলো ঢাকা বোর্ড 2024-এ আসছিল। এখানে একটা চিত্র দেয়া আছে। তো এই চিত্রে এই যে ধারকদ্বয়ের মধ্যবর্তী, এই যে সমান্তরাল যে পাতধারক আছে, সেই সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বটা দেয়া আছে। মধ্যবর্তী দূরত্বটা হইল 2 সেন্টিমিটার এবং এইখানে যে বিভবটা অ্যাপ্লাই করা হয়েছে, সেই বিভবটা দেয়া আছে 150 ভোল্ট। এখন বলা হয়েছে নিচে যে ধারকের সঞ্চিত শক্তি 9.96 ইন্টু 10⁻৯ জুল। ধারকত্ব বৃদ্ধির কৌশল স্বরূপ 2 মিলিমিটার পুরুত্বের এবং 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটি বস্তু পাতদ্বয়ের মাঝে স্থাপন করা হলো। তো 1 নাম্বার অর্থাৎ যে গ নাম্বার আছে, সেই গ নাম্বারে বলা হচ্ছে পাতদ্বয়ের ক্ষেত্রফল কত। তো আসলে যে এই সমান্তরাল পাতধারকটা আছে, সেই সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমরা জানি ধারকত্বের সূত্র। সমান্তরাল পাতধারকের ধারকত্ব সি ইকুয়াল টু কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তো এই সমান্তরাল পাতধারকের ধারকত্বটা কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এটা হলো আমাদের সূত্র। তো তোমরা এটাকে এইভাবে মনে রাখতে পারো যে সমান্তরাল পাতধারকের ধারকত্ব সি ইকুয়াল টু কবে আসবে ঈদের দিন। এই যে যে কে আছে, কে এর জন্য বলবা কবে, এই যে এপসাইলন নটটা আসলে ই এর মতো, তাহলে তোমরা বলতে পারো আসবে। এটা এতে হইল আসবে, ইতে হইল ঈদ, দিতে হইল দিন, যে কবে আসবে ঈদের দিন। ওকে, তো এখন দেখো এখানে আসলে আমাদের দেয়া আছে কি কি। এইখানে আমাদের ভোল্টেজ দেয়া আছে, যে এই ধারকত্বের দুই পাতে যে আমি বিভব প্রয়োগ করছি বা বিভব অ্যাপ্লাই করছি, সেই বিভবটা আমাদের দেয়া আছে। ধারকের সঞ্চিত শক্তি দেয়া আছে। তো বিভব আর ধারকের সঞ্চিত শক্তি, তাহলে ধারকের সঞ্চিত শক্তি ইকুয়াল টু আমরা কি জানি, ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু আমরা জানি হাফ সি ভি স্কোয়ার। তো এইখানে আমরা যদি ইউ এর মানটা, এইখানে 2টাকে এইদিকে নিয়ে আসলাম, 2u, এখানে আসবে আমাদের সি ভি স্কোয়ার। দেন এই লাইনটাকে যদি আমি আরেকবার পজিট করি, তাহলে সি ইকুয়াল টু হয়ে যাবে 2u ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তো এখানে ভিতে হইল আসলে ভোল্টেজ, বিভব। তাহলে এখান থেকে আমরা বিভবটা কত পাবো, 2। ইউ এর মান কত দেয়া আছে ভাইয়া, 9.96 ইন্টু 10⁻৯। ভি আমরা যে ভোল্টেজটা দিছিলাম এখানে, সেই ভোল্টেজটা কত ছিল, 150 স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে নেই, তাহলে ক্যালকুলেট করে নিলে আমরা যেটা পাবো, দেখা যাক, 2 ইন্টু 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 150 টু দি পাওয়ার
টু। তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি 8.8 ইন্টু 10 ইনভার্স 13। তো এখানে এত কি পেয়ে গেলাম আমরা, এত ফ্যারাড পেয়ে গেলাম। তো আমরা ধারকত্ব পেয়ে গেছি। এখন আমাদেরকে কি বাহির করতে হবে? এখন আমাদেরকে যেটা বাহির করতে হবে সেটা হলো যে পাতের ক্ষেত্রফল কত। পাতের ক্ষেত্রফল কত? আমি যদি ছিঁড়ে না জানি তাহলে আমি পাতের ক্ষেত্রফল বাহির করব কিভাবে? তো আমি এখন সি পাইলাম এখান থেকে। তো এখন আমরা এখানে বসাই দিতে পারি যে সি ইকুয়াল টু কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তো এইখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু এই সি আর ডি মাল্টিপ্লাই হয়ে যাবে আর কে এপসাইলন নট দ্বারা ডিভাইড হয়ে যাবে। তো প্রথম অবস্থায় প্রথমত তো ধারকের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো হয়নি, কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো পদার্থ এখানে প্রবেশ করানো হয়নি। সো সাধারণত প্রথম ক্ষেত্রে কে এর মান কত হয়ে যাবে? 1, কারণ আমরা শূন্য মাধ্যম ধরে ক্যালকুলেশন করব। তো সি এর মান কত এখানে ভাইয়া? সি এর মান এখানে হইল 8.8 ইন্টু 10 ইনভার্স 13 ডি। তো দেখো তো পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেয়া আছে? 2 সেন্টিমিটার। এইটাই কিন্তু আমাদের ডি। ডি ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তো ডি ইকুয়াল টু এখানে 2 সেন্টিমিটার দেয়া আছে। তো আমরা এই 2 সেন্টিমিটার, ডি ইকুয়াল টু 2 সেন্টিমিটার, এটাকে আমরা বলতে পারি 2 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। ওকে, তো এখন আমরা এখানে এটা বসাই দেই 2 ইন্টু 10 ইনভার্স 2 মিটার ডিভাইডেড বাই কে। কে এর মান 1। এপসাইলন নট, এপসাইলন নট হইল শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। এপসাইলন নট শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা, যার মান হলো 8.854 10 ইনভার্স 12। তো 10 ইনভার্স 12 এটার একক পার নিউটন কুলম্ব স্কয়ার পার মিটার স্কয়ার। তো এটা হলো ভেদন যোগ্যতার একক, তড়িৎ ভেদন যোগ্যতার। তো এটা আমরা এখন এখানে বসাই দেই 8.854 ইন্টু 10 ইনভার্স 12। আচ্ছা, তো এটা দ্বারা যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, মোটামুটি আমরা এইটা আর এইটা কেটে দিলে এখানে আমাদের থাকবে 10 ইনভার্স 1। তাহলে 2 ইন্টু কত আসবে ভাইয়া? এখানে আসবে 2 ইন্টু 10 ইনভার্স 3 এত মিটার স্কয়ার। এটাই হলো আমাদের পাদদ্বয়ের ক্ষেত্রফল বা পাতের ক্ষেত্রফল, 2 ইন্টু 10 ইনভার্স 3 মিটার স্কয়ার। তো এতটুকুই ছিল আমাদের গ নাম্বার। তো এখন দেখো ঘ নাম্বার। তো ঘ নাম্বারে বলা হয়েছে কি ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল কিনা। তো ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল কিনা সেটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তো আমাদের শুরুর দিকে ধারকের ধারকত্ব কত সেটা আমরা লিখে রাখবো যে এই অবস্থায় ধারকের ধারকত্ব হলো আমাদের 8.8 ইন্টু 10 ইনভার্স 8.8 ইন্টু 10 ইনভার্স 13 ফ্যারাড। এটা হলো আমাদের শুরুর অবস্থায় ধারকটার ধারকত্ব। তো এখন দেখো, আমি এখন দেখব যে ওই যে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটি বস্তু পাদদ্বয়ের মাঝখানে যে প্রবেশ করালাম, সেই প্রবেশ করানোর কারণে ধারকটার ধারকত্বের কি পরিবর্তন হলো, আসলে ধারকত্ব বাড়লো না কমলো, এইটা আমরা চেক করব। এখন দেখো, আমি যদি এখানে এই যে ঘ নাম্বার দিয়ে দিলাম, ঘ নাম্বার দেওয়ার পর তো আমরা জানি এই যে সমান্তরাল প্লেট ক্যাপাসিটরের মাঝখানে যদি কোনো টি পুরুত্বের কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, পুরুত্ব হইল টি, পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হইল ডি, আর
এই যে মাঝখানে যে বস্তুটা প্রবেশ করাইছি তার পুরুত্ব হইল টি, আর পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয় তখন আমরা জানি কোন ধারকের ধারকত্ব হবে সি ইকুয়াল টু কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই টি প্লাস ডি মাইনাস টি ইন্টু কে। তো এই সূত্রটা দিয়ে আমরা ডিরেক্ট বাইর করতে পারি। তো এটা আসলে তোমাদের মুখস্থ হয়ে যাবে, আমি তোমাদেরকে মুখস্থ করাবো না, তোমাদেরকে আমি বেসিক সহ এটা কভার করাবো। তো আমি যদি তোমাদেরকে এটা বেসিক সহ কভার করাইতে চাই, দেখো এই যে এখানে টি টি পুরুত্বের একটা আমি পরাবৈদ্যুতিক মাধ্যমে এখানে প্রবেশ করাইছি। তো আমি এর ধারকত্ব তাহলে এর ধারকত্বের ক্ষেত্রে আমি ধরে নিব এই পুরুত্বটা, মানে যে পুরুত্বটা আছে টি, সেটাকে আমি আসলে ডি ধরে নিব। তো তোমরা জানো কি না জানি না যে যখন আমরা কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক, এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো ডাইইলেকট্রিক এখানে প্রবেশ করাবো, তো এটা যদি আসলে পজিটিভ হয় পজিটিভ পাথ, আর এটা যদি নেগেটিভ পাথ হয়, তাহলে এই ডাইইলেকট্রিক কিন্তু এখানে প্রবেশ করানোর পর ভাইয়া এটা কি হইতে শুরু করে, চার্জ ইনডিউস হতে শুরু করে, অর্থাৎ এটাও চার্জিত হওয়া শুরু করে। তো চার্জিত যদি হয় তাহলে দেখা যাবে এই ডাইইলেকট্রিক মাইনাস চার্জগুলো এই দিকে পজিটিভের দিকে চলে আসবে, আর ডাইইলেকট্রিকের যে পজিটিভ চার্জগুলো আছে সেটা এই যে প্লাসের এই মাইনাস পার্টটার দিকে চলে আসতে শুরু করবে। তো এখন দেখো এই যে ডাইইলেকট্রিক যে পাতটা আছে বা এই পরাবৈদ্যুতিক টি পুরুত্বের পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট টি পুরুত্বের যে পাতটা প্রবেশ করানো হয়েছে সেটা কিন্তু নিজে একটা ধারক হিসাবে কাজ করতেছে। তাহলে সেটা যদি নিজে একটা ধারক হিসাবে কাজ করে, তাহলে এটার ধারকত্ব যদি আমি লিখি C1 ইকুয়াল টু আমি লিখলাম কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তো এইখানে এই যে ডিটা আছে না, এই ডি এর জায়গায় আসলে আমি লিখব টি। তো এখন দেখো এই টি পুরুত্বের ডাইইলেকট্রিকের জন্য আমি ধারকত্বটা লিখলাম C1 ইকুয়াল টু কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই টি। এখন এই যে টোটাল যে ডিসটেন্সটা ছিল, পাদ্যের মধ্যবর্তী দূরত্বটা ছিল, সেটা ছিল আমাদের ডি। তো আমাদের বাকি থাকলো কতটুকু, এই যে এই ফাঁকা অংশটুকু আর এই ফাঁকা অংশটুকু, এই যে দেখো এইখানে এই ফাঁকা অংশটুকু, এইখানে এই ফাঁকা অংশটুকু। তো এই যে আমাদের দুইটা ফাঁকা অংশ বাকি থাকলো, সেই ফাঁকা অংশ দুইটাকে আমি একত্রে কতটুকু দূরত্ব বলতে পারি না, ডি মাইনাস টি বলতে পারবো কি পারবো না, ডি মাইনাস টি বলতে পারবো। কিন্তু এইখানে দেখো তো এইটা যেহেতু শূন্য মাধ্যম, তাহলে ওই ফাঁকা অংশটুকুর জন্য যে ধারকটা তৈরি হবে C2, সেই C2 ধারকটা হবে আসলে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি। এখন বলতে পারো যে এইখানে আমি কেন কে বসালাম না, কারণ এই অংশটা তো ফাঁকা ছিল, বায়ু থাকার কারণে কে এর মান 1, তো কে এর মান 1 হওয়ার কারণে এটা আমাকে আর এক্সট্রা করে বসাইতে হয়নি, তো আমার বসানো লাগেনি। এখন যদি তোমরা লক্ষ্য করো এই যে দুইটা ধারক, তাহলে এই C1 আর C2 এখানে কিভাবে সংযুক্ত আছে, দেখো তো সিরিজে সংযুক্ত আছে না ধারক দুইটা। এই যে একটা যদি তুমি মনে করো এইটুকু একটা ধারক, তাহলে ধারক দুইটা শ্রেণীতে সংযুক্ত আছে নাকি ভাইয়া? তো শ্রেণীতে সংযুক্ত থাকার কারণে আমি জানি যদি দুইটা ধারক শ্রেণীতে যদি দুইটা ধারক সংযুক্ত থাকে, একটা হলো C1 একটা হলো C2, আমরা জানি CS বা C ইকুইভ্যালেন্ট 1 ডিভাইডেড বাই C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই C1 প্লাস 1 ডিভাইডেড বাই C2। তো দেন যদি আমি এখানে মানগুলো বসাই দিলে এখানে আমি যেটা পাবো যে 1 ডিভাইডেড বাই C1 এর জায়গায় বসবে K এপসাইলন নট A ডিভাইডেড বাই T প্লাস 1 ডিভাইডেড বাই এখানে বসবে এপসাইলন নট A ডিভাইডেড বাই D মাইনাস T। তো এখন দেখো এই টিটাকে যদি উপরে উঠাই দেই তাহলে হয়ে যাবে T ডিভাইডেড বাই K এপসাইলন নট A প্লাস D মাইনাস T ডিভাইডেড বাই এপসাইলন নট A। তো
তো ফাইনালি যদি এই দুইটার আমি এলসিএম নিয়ে নেই, মানে লসাগু নিয়ে নেই, লসাগু নিয়ে নিলে আমাদের লসাগুটা এরকম আসবে কে এপসাইলন নট এ। এখন দেখো কে এপসাইলন নট এ, কে এপসাইলন নট এ কেটে যাবে, কেটে যাওয়ার পরে এখানে থাকতেছে আমাদের টি প্লাস এইখানে এপসাইলন নট এ, এপসাইলন নট এ কেটে যাবে, এপসাইলন নট এ, এপসাইলন নট এ কেটে যাবে, থাকবে কে। সে কে দ্বারা ডি মাইনাস টি কে গুণ করতে হবে, ডি মাইনাস টি কে গুণ করলাম। তো গুণ করলে এখন দেখেন এই দিকে আছে আমাদের সি ইকুইভ্যালেন্ট। তো সি ইকুইভ্যালেন্ট, আমি যদি এখন সি ইকুইভ্যালেন্টের তো আমার প্রয়োজন, তাহলে সি ইকুইভ্যালেন্ট আমাদের কি হবে, সি ইকুইভ্যালেন্ট আমাদের হয়ে যাবে কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই টি প্লাস কে ইন্টু ডি মাইনাস টি। ওই যে আমি শুরুর দিকে যে ডিরেক্ট সূত্রটা লিখছিলাম সেই সূত্রটা আসলে এইটা ছিল। তো সূত্রটা একটু বড় ছিল, তোমাদের আসলে মনে রাখা পসিবল, বা অনেকেই মনে রাখে, মনে রাখা যে ইম্পসিবল সেটাও না। আসলে একাধিক সূত্র আসলে মাথায় নিয়ে পরীক্ষার হলে বা এক্সাম হলে যাওয়া সম্ভব না। একাধিক সূত্র যদি মাথায় নিয়ে তোমরা এক্সাম হলে যাও তাহলে দেখা যাবে কি এক্সাম হলে সবগুলো সূত্র তোমরা গুলাই ফেলছো। তো তার জন্য আমি তোমাদেরকে এটা একটু ভেঙে দেখাইলাম। আসলে যেভাবে ভেঙে দেখাইছি সেটাও কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস না। অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস এটা আসলে গাউসের সূত্রের মাধ্যমে তড়িৎ প্রাবল্য বাইর করতে হয়। তো গাউসের সূত্রের মাধ্যমে তড়িৎ প্রাবল্য, যে একটা যদি সুষমভাবে চার্জিত একটা লাইন চার্জ থাকে বা সরলরৈখিক চার্জ থাকে, সেই সরলরৈখিক চার্জের আশেপাশে যে কোনো বিন্দুতে যে ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হবে সেই ফিল্ড ইন্টেন্সিটি বাইর করা হয়। তো বাইর করার পর কিন্তু ভাই এইদিকে আসলে ক্যালকুলেশন করানো হয়। তো আসলে আমি তোমাদের অত ডিপে নিয়ে যাইতেছি না, এইটা শুধু যে কিভাবে তোমাদের মাথায় রাখা যায় বা তোমরা কিভাবে খুব সহজে এটা পরীক্ষার হলে মুখস্থ না করেও ক্যালকুলেশন করে যাইতে পারো সেটা তোমাদেরকে দেখাই দিলাম। তো আসলে এইটা আরো একটু পজিট করে লেখা যায়। তো আরো একটু যদি পজিট করতে চাও তাহলে পজিট করলে ব্যাপারটা এইরকম আসবে, তোমাদের একটা পরিচিত ফর্মে চলে আসবে সূত্রটা। তো অনেকে বইয়ে দেখছো যে এইরকম সি, দেখো সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, এখানে আসতেছে কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই টি প্লাস কে ডি মাইনাস কে টি। তো এখন দেখো আমি যদি সব জায়গা থেকে এখন কে টা কমন নিতে চাই ভাইয়া, তাহলে কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই, এখান থেকে যদি কে কমন নেই তাহলে হয়ে যাবে টি ডিভাইডেড বাই কে, কারণ এই টি এর নিচে কোনো কে ছিল না তার জন্য এইখানে একটা কে চলে আসছে, প্লাস এইখানে থাকবে ডি, এইখানে থাকবে মাইনাস টি। তো এই কে কেটে যাবে, কেটে গেলে থাকবে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি ডি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই কে মাইনাস টি। তো এইখান থেকে যদি তোমরা আরো কমন নাও একটু, যে মাইনাসটা কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে তোমরা পাবা টি মাইনাস টি ডিভাইডেড বাই কে। কোনো কোনো বইয়ে আসলে দেখা যাবে যে শাহজাহান তপন, ইসহাক স্যার, অনেক ধরনের বই অনেক রকম ফর্মে দেওয়া আছে যে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি ডিভাইডেড বাই কে। আবার অনেক বইয়ে দেখা যায় যে এইভাবে দেওয়া থাকে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কে। তো যদি কোনো সমান্তরাল পাত ধারকের মাঝখানে টি পুরুত্বের কোনো একটা ডাইইলেকট্রিক পদার্থ প্রবেশ করানো হয় তখন আসলে ধারকত্বটা চেঞ্জ হয়ে এটা হয়ে যায়। আমি তোমাদেরকে এত কঠিন ফর্ম মুখস্থ করতে বলবো না, আমি তোমাদেরকে যেটা দেখাইলাম আশা করি বুঝছো। না বুঝলে অবশ্যই ভাইয়াকে কমেন্ট করবা, ভাইয়া তোমাদেরকে আশানুরূপ উত্তর দেওয়ার চেষ্টা করবে বা বোঝানোর চেষ্টা করবে। তো এখন দেখো আমি এই যে এই কঠিন ফর্মগুলো তোমাদের মনে রাখার কোনো দরকার নাই। তোমরা কিভাবে মনে রাখবা যে আসলে যখন তোমরা যে কোনো সমান্তরাল পাত ধারকের মধ্যে কোনো টি পুরুত্বের বস্তু প্রবেশ করানো হবে তখন সি ইকুয়াল টু হয়ে যাবে কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই, তো কত পুরুত্বের ভাইয়া পাত প্রবেশ করানো হয়েছিল, টি পুরুত্বের, তাহলে সেই টি পুরুত্বটা প্লাস, তাহলে টি পুরুত্বের পাত যদি এইখানে প্রবেশ করানো হয় বাকি থাকে কতটুকু ভাইয়া, তো ওইটা তোমরা আগে প্লাস করে দাও, বাকি থাকে ডি মাইনাস টি। তো তার সঙ্গে শুধু তোমরা কেটাকে মাল্টিপ্লাই করে দাও। তো মাল্টিপ্লাই করে দিলে এখানে কে এর মান কত ভাইয়া 4, এপসাইলন নট এর মান 8.854 10 ইনভার্স 12। তো তোমরা জানো এটার একক তোমরা জানো যে পার নিউটন কুলম্ব স্কয়ার পার মিটার স্কয়ার।
তো তারপর দেখো এর মানটাও কিন্তু আমরা পাইছিলাম, এর মানটা কত পাইছি, এর মানটা মেবি তখন পাইছিলাম আমরা 2 × 10⁻³ 2 × 10⁻³ তো এখন দেখো যে গ নাম্বারে আমরা পাইছিলাম এ পাতের ক্ষেত্রফল 2 × 10⁻³ মিটার², গ হতে পাই। তো এখন দেখো টিটা কত ছিল ভাইয়া, টিটা ছিল এখানে টি 2 মিলিমিটার। তাহলে এই 2 মিলিমিটার, আসলে মিলিমিটার তো আমাদের দূরত্বের বা দৈর্ঘ্যের একক না, তাহলে বা পুরুত্বেরও একক না, তাহলে 2 × কি লেখা যাবে 10⁻³ মিটার। তাহলে এখন টি এর জায়গায়, এই পুরুত্বের জায়গায় টি কেন আমরা পুরুত্বকে টি দ্বারা প্রকাশ করতেছি, কারণ টিতে হলো থিকনেস মানে হলো পুরুত্ব, তার জন্য আমরা যে পুরুত্বের কোনো একটা পাত প্রবেশ করাই সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে টি এর মান কত 2 × 10⁻³ প্লাস ডি এর মান কত দেওয়া আছে ভাইয়া, দূরত্ব কত 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারকে কি লেখা যাবে 2 × 10⁻² মিটার। ওকে, মাইনাস টি হলো 2 × 10⁻³ মিটার, কে এর মান হলো 4। তো এখন এইটা তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে নতুন ধারকত্ব আমরা পেয়ে যাব। তো নতুন ধারকত্বটা কত আসছে আমরা দেখি একটু, তাহলে 4 × 8.854 × 10⁻⁻12 into 2 × 10⁻³ এটা ক্যালকুলেশন করে দিলাম, ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 2 × 10⁻⁻। তো দেখো আগে আমি উপরের অংশটা লিখে রাখি, বাই চান্স আমার যেহেতু ফোন যে কোনো সময় কোনো সমস্যা হয়ে যেতেই পারে। 7.083 × 10⁻14। তো এখন দেখা যাক, এটা লিখে রাখলাম, তারপর কি আসে আমাদের 2 × 10⁻³ প্লাস ফার্স্ট ব্র্যাকেট 2 × 10⁻² মাইনাস 2 × 10⁻³ ক্লোজ into 4 close। তাহলে আগের ধারকত্বটা কত ছিল আমাদের, আগের ধারকত্বটা আমাদের ছিল 8.8 × 10⁻30। এখন আমাদের যেটা আসছে সেটা আসতেছে মানে ডিরেক্ট এটা ক্যালকুলেশন করার পর চলে আসলো 9.57 × 10⁻30 ফ্যারাডে। তো দেখো এই যে আমাদের ডিরেক্ট এটা ক্যালকুলেশন করার পর আমার এটা চলে আসছে। তো দেখো তো এটা আমাদের ধারকত্ব বাড়ছে না কমছে, ধারকত্ব বাড়ছে না কমছে, 18 × 10⁻³ × 4। তো আসলে আমাদের আগের ধারকত্ব এটা আমাদের সি প্রাইম মানে পাত প্রবেশ করানোর পর আমাদের ধারকত্বটা কত ছিল, পাত প্রবেশ করানোর পর যে আমি যদি এখানে লিখি যে 4 মিলিমিটার 2 মিলিমিটার পুরুত্বের 2 মিলিমিটার পুরুত্বের এবং 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট বস্তু প্রবেশ করানোর পর ধারকত্ব। তো প্রবেশ করানোর পর ধারকত্ব আমরা কত বললাম, প্রবেশ করানোর পর আমরা ধারকত্বটা সি প্রাইম ইকুয়াল টু 9.57 × 10⁻³ ফ্যারাডে এই ধারকত্বটা পেয়ে গেলাম। তো এই যে আমরা ধারকত্বটা পেয়ে গেলাম, তো এইটা কিন্তু আমাদের আগের ধারকত্বর থেকে বেশি পাইছে। তো এইটা আমাদের যেটা পাইছে সেটা হলো আমাদের
সি প্রাইম। তো এইখানে আমরা দেখতে এসেছি যে সি প্রাইম গ্রেটার দেন সি, সুতরাং ধারকত্ব বাড়বে, ধারকত্ব বাড়বে। অর্থাৎ যে পরবৈদ্যুতিক ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল কিনা, ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল, ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছে। তো আজকে ছিল আমাদের ঢাকা বোর্ড 2024-এর বোর্ড প্রশ্নটা সমাধান পর্ব। তো দেখা হবে নতুন আরেকটা পর্বে, নতুন আরেকটা বোর্ড প্রশ্ন সমাধানে। আসসালামু আলাইকুম, এই অবধি ভালো থাকবেন, গুড বাই, আমার জন্য দোয়া করবেন।